Good afternoon. Most welcome, my dear students, to my today's online class. আজকের শুরুতেই তোমাদের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করি। সেই সাথে আমি প্রত্যাশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদ থাকবে, সুন্দর থাকবে। আজকের যে মহাবৈশ্বিক সংকটকাল, এই সংকটকালে তোমরা বাসায় অবস্থান করবে, বাইরে বের হলেও তোমরা প্রোটেক্টিভ ওয়েতে বের হবে। যাই হোক, আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার শুরুতেই আমরা দেখব আমাদের আজকের এই নবম অধ্যায়ের ক্যাপশনটা কী, বা আমাদের এই নবম অধ্যায়ের যে শিরোনাম, এই শিরোনামটা কী। প্রথমে আমরা শিরোনাম সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা আমাদের অধ্যায়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে দেখি ক্যাপশনটা আসলে কী বলে, বা শিরোনামটা আসলে কী বলে। আমরা সকলেই জানি যে ক্যাপশন রিফ্লেক্টস দ্য কন্টেন্ট অফ এ চ্যাপ্টার, অর্থাৎ একটা চ্যাপ্টারের কন্টেন্টটা কী কী বিষয় সেখানে থাকে সেটা রিফ্লেক্ট হয় তার ক্যাপশনের মধ্য দিয়ে। সেজন্য যদি আমরা ক্যাপশন সম্পর্কে একটা পরিপূর্ণ একটা ইনডেপথ ধারণা লাভ করতে পারি, তাহলে আমাদের চ্যাপ্টারের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা খুব সহজেই বুঝতে পারব। তাহলে আমরা প্রথমেই কনসেন্ট্রেট করব আমাদের যে ক্যাপশনটাকে। আমাদের আজকের যে ক্যাপশনটা বা শিরোনামটা হলো ফরেন পলিসি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক নীতি। যদি একটু আমরা এখানে দৃষ্টিপাত করি তাহলে দেখব এই ক্যাপশন থেকে আমরা তিনটা টার্ম বা তিনটা আসপেক্ট পাই, তিনটা ক্ষেত্র পাই। তিনটা ক্ষেত্র কী কী? প্রথমত যে ক্ষেত্রটা সেটা হচ্ছে যে ফরেন, দ্বিতীয়ত পলিসি, তৃতীয়ত বাংলাদেশ। তাহলে আমরা আসি ফরেন বলতে আমরা কী বুঝি। ফরেন যে বিষয়টা, এটা ইন্ডিকেট করে এক্সেপ্ট ইন্টারনাল আসপেক্ট, অর্থাৎ অভ্যন্তরীণ যে বিষয়টা তার বাইরের যে বিষয়টা, অর্থাৎ বিহাইন্ড দ্য ডোমেস্টিক অ্যাপিয়ারেন্স, ডোমেস্টিক ফিনোমিনা, সেটা হচ্ছে যে ফরেন আসপেক্ট। পলিসি বলতে আমরা বুঝি যে পলিসিগুলো বা নিয়মকানুনগুলো বা যে নীতিগুলো ফরেন আসপেক্ট সম্পর্কে বা ডোমেস্টিক বিষয়ের বাইরে সম্পর্কে আলোচনা করে। পলিসি সম্পর্ক বিলাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে আমরা বলবো হচ্ছে যে ফরেন পলিসি। লাস্টের যে বিষয়টা সেটা বাংলাদেশ। তার মানে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়টা, অভ্যন্তরীণ বিষয়ের বাইরের বিষয় সম্পর্কে যে বিশেষ নীতিগুলো বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে আমরা বলবো ফরেন পলিসি অফ বাংলাদেশ। তাহলে এইটুকু আলোচনা থেকে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হলো যে এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলো হলো যে বাংলাদেশের বৈদেশিক নীতির ক্ষেত্রে আমাদের পলিসিগুলোর ভূমিকা, পলিসিগুলো কীরকম ভূমিকা পালন করে, কোন কোন পলিসির উপর ভিত্তি করে আমাদের বৈদেশিক নীতিটা ডেভেলপমেন্ট হয়, সেইগুলোর থেকে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করার পূর্বে আমরা দেখি কোন কোন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব বা কোন কোন বিষয় সম্পর্কে আমরা দৃষ্টিপাত করব। প্রথমত আমরা যে বিষয়টা কনসেন্ট্রেট করব সেটা হলো হোয়াট ইজ ফরেন পলিসি, অর্থাৎ বৈদেশিক নীতি বলতে আমরা কী বুঝি সেটা আমরা আলোচনা করব, সে বিষয়ে আমরা ডিসকাস করব। দ্বিতীয়ত আমরা দেখব ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি, অর্থাৎ বৈদেশিক নীতি প্রণয়নের ক্ষেত্রে নিয়ামকগুলো কী, কোন কোন ক্ষেত্র বা কোন কোন বিষয়গুলো ফরেন পলিসির ক্ষেত্রে নির্ণায়কের ভূমিকা পালন করে বা ক্যাটালিস্টের ভূমিকা পালন করে, সেগুলো আমরা দেখব। তৃতীয়ত আমরা দেখব সিগনিফিকেন্স অফ ফরেন পলিসি, অর্থাৎ বৈদেশিক নীতির যে গুরুত্ব। ইউজুয়ালি বা জেনারেলি ফরেন পলিসির গুরুত্ব কতটুকু,
সেটা আমরা দেখব। ফোর্থ স্টেজে আমরা দেখব ফরেন পলিসি অ্যান্ড বাংলাদেশ, অর্থাৎ বৈদেশিক নীতি এবং বাংলাদেশ, সেটা আমরা দেখব। পঞ্চম স্টেজে বা ফিফথ স্টেজে আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ ফরেন পলিসি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে বৈদেশিক নীতি তার যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে, যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের জন্য আমাদের ফরেন পলিসিটা একটা আলাদা স্বতন্ত্র বা স্বতন্ত্রের দাবিদার, সেটা আমরা আলোচনা করব। ষষ্ঠত আমরা দেখব কনক্লুশন। তাহলে আমরা পরপর এই বিষয়গুলোতে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি হোয়াট ইজ ফরেন পলিসি বা বৈদেশিক নীতিটা আসলে কি। যখনই বৈদেশিক নীতি সম্পর্কে আমরা কথা বলি তখনই আমরা দেখি যে প্রত্যেকটা রাষ্ট্রে বা প্রত্যেকটা দেশে, দ্যাট মিনস এভরি স্টেট হ্যাজ ইটস টু টাইপ অফ পলিসি। প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু দুটো পলিসি আছে। প্রথমত যে পলিসিটা তাকে বলা হয় ইন্টারনাল পলিসি বা অভ্যন্তরীণ পলিসি। দ্বিতীয়টাকে বলা হচ্ছে যে এক্সটার্নাল পলিসি বা বৈদেশিক নীতি বা বহি বাংলাদেশ নীতি। তাহলে অভ্যন্তরীণ পলিসির কাজ কি? অভ্যন্তরীণ পলিসির কাজ হচ্ছে দেশের অভ্যন্তরীণ বা দেশের ভিতরে আইন শৃঙ্খলা, উন্নয়ন এবং প্রশাসনিক কাজকর্ম করার জন্য যে বিশেষ পলিসি বা নীতিগুলো আমরা অ্যাপ্লাই করি, নীতিগুলো আমরা নির্ধারণ করি, তাকে বলবো আমরা ইন্টারনাল পলিসি। আর অভ্যন্তরীণ বিষয়ের বাইরে যে পলিসিগুলো আমাদের অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, অন্য রাষ্ট্রের সাথে যোগাযোগের ক্ষেত্রে যে পলিসিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলোকে বলা হয় এক্সটার্নাল পলিসি বা বৈদেশিক নীতি। আসলে বৈদেশিক নীতি সম্পর্কে অনেক রাষ্ট্রবিজ্ঞানী, অনেক রাষ্ট্রনেতা, অনেক পণ্ডিতগণ বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করেছেন, বিশ্লেষণ করেছেন, আলোচনা করেছেন। আমরা এখানে একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি প্রিন্স অটো ভান বিসমার্ক, এই মহান ব্যক্তি, এই ব্যক্তির যে বিশেষ যে ডেফিনেশনটা বা তার যে দৃষ্টিভঙ্গিটা, সেটা দেখব যে তিনি ফরেন পলিসি বলতে কি বুঝিয়েছেন। তিনি বলেছেন যে দি এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি, অর্থাৎ দেশের অভ্যন্তরীণ নীতির যে বা যে বিস্তীর্ণতা বা দেশের অভ্যন্তরীণ নীতির বাইরের যে নীতিটা বা দেশের অভ্যন্তরীণ নীতির যে বিশেষ সংযোজনটা, এটা হচ্ছে গিয়ে ফরেন পলিসি বা বৈদেশিক নীতি। যে নীতিটা কি করে, দেশের বাইরের রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, সম্পর্ক তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ফরেন পলিসি। সহজ কথায় অত্যন্ত সাবলীলভাবে বলতে গেলে বৈদেশিক বা বিদেশি বা বাইরের রাষ্ট্রগুলির সাথে সার্বিক বিষয় নিয়ে যে পলিসিটা বা যে নীতিগুলো আলোচনা করে বা আলোকপাত করে, সেটা হচ্ছে যে আমাদের ফরেন পলিসি বা বৈদেশিক নীতি। দ্বিতীয়তে সেকেন্ড স্টেজে আমরা আসি ডিটারমিনেন্ট অফ ফরেন পলিসি, অর্থাৎ বৈদেশিক নীতি নিয়ামক সমূহ কি। অর্থাৎ বৈদেশিক নীতি কোন কোন নিয়ামকের উপর ভিত্তি করে এটা প্রাতিষ্ঠানিক লাভ করে, এটা গ্রো আপ করে, এবং কোন কোন নিয়ামকগুলো এই সম্পর্কগুলোকে আরও বেশি মজবুত করে, সুদৃঢ় করে, সেইগুলো আমরা আলোচনা করব। আমরা প্রথমেই একটা বিষয় জেনে নিই যে ফরেন পলিসির ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ভূ রাজনৈতিক অবস্থানটা। একটা রাষ্ট্রের ভূ রাজনৈতিক অবস্থানটা কীরকম বা কোথায় একটা অবস্থানটা, সেটা এই ফরেন পলিসির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামক, গুরুত্বপূর্ণ একটা উপাদান বা বিষয়। আমরা যদি একটু খেয়াল করি যে আফ্রিকা একটা দেশের ফরেন পলিসি আর এশিয়ার একটা দেশের ফরেন পলিসি কিন্তু এক হবে না, নাও হতে পারে।
ঠিক তেমনি করে আফ্রিকা মহাদেশের একটা দেশের ফরেন পলিসি, সাউথ আমেরিকা কোনোটা দেশের ফরেন পলিসির সাথে এক নাও হতে পারে। আবার তেমনি করে দক্ষিণ আমেরিকার কোনোটা দেশের ফরেন পলিসির সাথে স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশের ফরেন পলিসির পার্থক্য থাকতে পারে। ও এটা সাধারণত নির্ভর করে একটা দেশ কোন ধরনের ভূ রাজনৈতিক অবস্থানটা তার উপরে নির্ভর করে। অর্থাৎ প্রথমে আমরা মোটা দাগে যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা দেশের ভূ রাজনৈতিক যে অবস্থানটা, এটা ফরেন পলিসি নির্ধারণের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামক। এই ভূ রাজনৈতিক অবস্থানের বাইরে বা পরে আর কোন কোন নিয়ামকগুলো আছে, কোন কোন ক্ষেত্রগুলো আছে, কোন কোন ডিটারমিনেন্টগুলো আছে, সেগুলোকে একটু আমরা এখন দেখব। প্রথমত যে নিয়ামকটা আছে সেটা হচ্ছে যে ইতিহাস ও ঐতিহ্য, যাকে বলা হয় হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ। We should keep in mind that history and heritage always play an important role in formation of foreign policy. প্রত্যেকটা রাষ্ট্রে যদি আমরা ফরেন পলিসির দিকে একটু আলোকপাত করি, দৃষ্টিপাত করি, কনসেন্ট্রেশন যদি দিই, তাহলে আমরা দেখতে পাবো যে একটা দেশের ফরেন পলিসি কিন্তু অনেকাংশে দাঁড়িয়ে আছে ওই রাষ্ট্রের ইন্ডিভিজুয়ালি ওই রাষ্ট্রের অতীত ইতিহাস, অতীত ঐতিহ্য তার উপর ভিত্তি করে। অর্থাৎ প্রতিটা রাষ্ট্রের কিন্তু ইতিহাস ঐতিহ্য সমান নয়। একটা দেশের ইতিহাস ঐতিহ্য এক এক রকম, সুতরাং একটা দেশের ফরেন পলিসির দিকটাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়, বিকজ অফ দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এদের ইতিহাস ঐতিহ্য কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে আমরা সর্বপ্রথমে আমরা জেনে নিলাম যে ইতিহাস এবং ঐতিহ্যের আলোকে বা ইতিহাস এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র তার ফরেন পলিসিটাকে প্রণয়ন করে, সেই ফরেন পলিসিটাকে তারা সামনের দিকে নিয়ে যায়, আরও শানিত করে, আরও উন্নয়ন করে, আরও বেগবান করে। কিন্তু রূপটা হচ্ছে কি, মূলটা কিন্তু ইতিহাস এবং ঐতিহ্য। কোনো রাষ্ট্রই তার অতীত ইতিহাস, অতীত ঐতিহ্যটাকে ইগনোর করে শুধু বর্তমানকে কেন্দ্র করে সেই ফরেন পলিসি কিন্তু প্রণয়ন করবে না। আমরা কিন্তু সব রাষ্ট্রের ক্ষেত্রে এটা দেখে থাকি। ইভেন রিগার্ডিং আওয়ার বাংলাদেশ, আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু একই কথা প্রযোজ্য। আমরা কি করি, আমাদের ইতিহাস ঐতিহ্যর আদর্শ কোন দিকে, একটা দেশের আদর্শ কিন্তু পরিণত হয় ওই দেশের যে রূপ, ওই দেশের যে ইতিহাস, ওই দেশের যে ঐতিহ্য, সেখান থেকে। আর এই আদর্শের উপর ভিত্তি করে কিন্তু একটা রাষ্ট্রের ফরেন পলিসি গড়ে ওঠে, এবং ওই গড়ে ওঠা ফরেন পলিসি কিন্তু সেই তার আদর্শের উপর ভিত্তি করে অন্য রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক কিন্তু সে গড়ে তোলে। প্রথম। দ্বিতীয়তে আমরা আসি অর্থনৈতিক সম্পদ, অর্থাৎ ইকোনমিক ওয়েলথ। আমরা জানি যে অর্থনীতিকে বলা হয় সভ্যতার তালিকা শক্তি। একটা সভ্যতা কতটুকু উন্নত বা কতটুকু উন্নত নয়, সেটা অনেকাংশে নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক শক্তির উপর বা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে। ইভেন একটা রাষ্ট্র যখন তার ফরেন পলিসিটাকে প্রণয়ন করে বা ফরেন পলিসিটাকে সে একটা ভিত্তির উপর দাঁড় করায়, তখনও কিন্তু সে তার অর্থনৈতিক অবস্থার উপরে কিন্তু সে আলোকপাত করে। কোনো রাষ্ট্রই কিন্তু অর্থনৈতিক তার যে সম্পদ, অর্থনৈতিক যে অবস্থা, সেটাকে ইগনোর করে, সেটাকে বাদ দিয়ে, সেটাকে পাশ কাটিয়ে কিন্তু তার ফরেন পলিসি তৈরি করতে পারে না। এই জন্য বলা হয় থাকে যে ইকোনমিক রিসোর্সেস, economic policy is an important catalyst regarding the foreign policy. অর্থাৎ অর্থনৈতিক সম্পদ একটা রাষ্ট্রের ফরেন পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনুঘটকের ভূমিকা পালন করে।
আমরা যদি খেয়াল করি প্রত্যেক রাষ্ট্রে কিন্তু সেরকমই অবস্থা আমরা দেখতে পাই যে যে তার অর্থনৈতিক যে ভিত্তি, অর্থনৈতিক যে অবস্থানটা, তার উপর ভিত্তি করে তার ফরেন পলিসি গড়ে তোলে। যেমন আমরা যদি দেখি একটা রাষ্ট্র অর্থনীতি কি কৃষি প্রধান, না শিল্প প্রধান, না তার অর্থনীতি কি পুঁজিবাদ কেন্দ্রিক, নাকি সমাজতান্ত্রিক কেন্দ্রিক, তার উপর নির্ভর করে কিন্তু ফরেন পলিসি কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ একটা রাষ্ট্রের পুঁজিবাদ, একটা রাষ্ট্রের অর্থনীতির যে পুঁজিবাদ, সমাজতান্ত্রিকতা বা কৃষি বা শিল্প, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্র তার ফরেন পলিসি গড়ে তোলে। অর্থাৎ অর্থনৈতিক একটা ইম্পর্টেন্ট আসপেক্ট যেটাকে আমরা বাদ দিয়ে কোনো ক্রমে কিন্তু ফরেন পলিসিটা গ্রো আপ করা বা ডেভেলপমেন্ট করা আদৌ সম্ভব নয়। নেক্সটে যে নিয়ামকটা আসে সেটা হচ্ছে জনসংখ্যা, অর্থাৎ ডেমোগ্রাফি বা পপুলেশনকে বলা হয় লাইফ অফ এ স্টেট। একটা রাষ্ট্রের জীবন শক্তি কিন্তু সে দেশের জনগণ। এই জনগণ একটা রাষ্ট্রের জীবন শক্তি, একটা রাষ্ট্রের সঞ্জীবনী, একটা রাষ্ট্রের প্রেরণা, একটা রাষ্ট্র সামনের দিকে চলার মূল তালিকা শক্তি সেটা জনগণ। এখন এই জনগণের দৃষ্টিভঙ্গি, এই জনগণের আদর্শ, এই জনগণের ইচ্ছা অনিচ্ছা, এই জনগণের অপিনিয়নটার উপর কিন্তু রাষ্ট্র তার ফরেন পলিসিটাকে বিল্ড আপ করে। এজন্য বলে থাকে যে population of a country is also another determinant to develop the foreign policy of a state. অর্থাৎ জনসংখ্যা এমন একটা বিষয় যে বিষয়টা ফরেন পলিসির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো রাষ্ট্রের সরকারই কিন্তু জনগণকে অ্যাভয়েড করে, জনগণের যে প্রত্যাশাটাকে অ্যাভয়েড করে, জনগণের প্রত্যাশাটাকে এসকেপ করে বা এক পাশে রেখে কোনো ক্রমেইভাবে বা কোনোভাবেই ফরেন পলিসি তৈরি করতে পারে না। যদি আমরা বিভিন্ন রাষ্ট্রের ফরেন পলিসির বা বৈদেশিক নীতির ইতিহাস আমরা পর্যালোচনা করি, রিভিউ করি, তাহলে আমরা কিন্তু এটাই দেখতে পাই যে জনগণের মতামতের উপরে সম্মান রেখে, জনগণের মতামতের উপরে তারা আস্থা রেখেই কিন্তু ফরেন পলিসিটা কী করে বিল্ড আপ করে বা ডেভেলপমেন্ট করে। নেক্সটে আসে সামরিক শক্তি, যাকে বলা হয় মিলিটারি পাওয়ার। আমরা জানি যে বর্তমান যে বিশ্বে আমরা বসবাস করি, এই বৈশ্বিক প্রেক্ষাপটে মিলিটারি পাওয়ারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সামরিক শক্তিও কিন্তু কী করে, এই সামরিক শক্তি একটা রাষ্ট্রের ফরেন পলিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ একটা রাষ্ট্র কোন রাষ্ট্রের সাথে সে সংযোগ স্থাপন করবে, কোন রাষ্ট্রের সাথে সংযোগ স্থাপন করলে সে সামরিক শক্তির দিক দিয়ে সে বলিয়ান হবে, সেটা কিন্তু বিবেচনা রেখে কিন্তু সে সামরিক শক্তি, সে ফরেন পলিসিটাকে বিল্ড আপ করে থাকে। অর্থাৎ সামরিক শক্তিটাও আমাদের এই বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক বা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা অবশ্যই খুবই আমাদের বিবেচনায় নিতে হবে। সে থার্ড স্টেজে আমরা দেখব সিগনিফিকেন্স অফ ফরেন পলিসি, অর্থাৎ ফরেন পলিসির গুরুত্বটা আসলে কি। ফরেন পলিসি কি খুব বেশি গুরুত্বপূর্ণ, নাকি আদৌ গুরুত্বপূর্ণ না, নাকি অনেক বেশি অংশে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা একটা বিষয়ের উপর দৃষ্টিপাত করব, সেটা হলো আজকের বিশ্বটা বা আজকের পৃথিবীটা যেখানে দাঁড়িয়ে আছে, আজকের পৃথিবীটা যেখানে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকা এখান থেকে আমরা আরো আগের পৃথিবী বা আগের পৃথিবী, অর্থাৎ যদি আমরা 20 বছর আগের দিকে যাই, সেই আগের পৃথিবী, আজকের বিশ্ব, আজকের পৃথিবী, আজ থেকে 20 বছর পরের পৃথিবী, এই তিনটা ভাগে যদি ভাগ করি যে পাস্ট 20 ইয়ার্স পাস্ট, 20 বছর আগে, এখন 20 বছর পর,
এই তিনটা ক্ষেত্রে যদি আমরা একটু ডিভাইড করি, যে ফরেন পলিসির ক্ষেত্রে 20 বছর আগে কি বেশি সিগনিফিকেন্ট ছিল, নাকি এখন বেশি সিগনিফিকেন্ট, নাকি 20 বছর পরে আরও বেশি সিগনিফিকেন্ট হবে, এই বিষয়টা আমরা একটা দেখব। তো প্রথমত আমরা দেখি এই ফরেন পলিসির গুরুত্বটা কোন কোন ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কেন ফরেন পলিসিটা আজকের বিশ্বে, আজকের যে গ্লোবাল ওয়ার্ল্ড, আজকের যে বৈশ্বিক পৃথিবীতে কেন এই ফরেন পলিসিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত ফরেন পলিসির যে গুরুত্বটা আমাদের দেখি, প্রথমে দেখব আমরা ফরেন ট্রেডের ক্ষেত্রে। ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্য, ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্য, আমরা জানি যে বর্তমান বিশ্বে প্রতিটি রাষ্ট্রই অন্য রাষ্ট্রের উপর নির্ভর করে বাণিজ্যিক ক্ষেত্রে। অর্থাৎ এক রাষ্ট্র কি করে, তার অন্য রাষ্ট্র থেকে আমদানি করে, আবার তার দেশ অন্য দেশে কি করে, রপ্তানি করে। এই যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এই এক্সপোর্ট এবং ইম্পোর্টটা সম্পূর্ণ ফরেন ট্রেডের সাথে রিলেটেড। এবং আমি কোন দেশ থেকে কী ধরনের পণ্য আমি আমদানি করব, আবার আমি কোন দেশে কী ধরনের পণ্য আমি রপ্তানি করব, এটা কিন্তু ডিপেন্ড করে ফরেন পলিসির উপর। এখানে কিন্তু ফরেন পলিসি একটা গুরুত্ব আছে, সিগনিফিকেন্ট আছে, ইম্পর্টেন্ট আছে, যে আমার উৎপাদিত পণ্যগুলো যখন আমি রপ্তানি করব, তখন অন্য দেশের বাজারে এটা কী ধরনের বাজার সুবিধা পাবে। ফরেন ট্রেডের ক্ষেত্রে আমি কোন ধরনের সুবিধা ভোগ করবো, এটা কি বাইরের রাষ্ট্রে যাওয়ার সময় কি এটা কি ডাম্পিংয়ের মুখোমুখি হবে, নাকি বিভিন্ন প্রকার শুল্ক বা কাস্টম ডিউটির উপর পড়বে, সেটা কিন্তু ডিপেন্ড করে ফরেন পলিসির সফলতার উপরে। অর্থাৎ ফরেন পলিসির গুরুত্বটা কিন্তু আমার এই ফরেন ট্রেডের ক্ষেত্রে অত্যন্ত বেশি, যে আমি কীভাবে ফরেন ট্রেডটাকে আমি ডিল করবো, কীভাবে আমি ফরেন ট্রেডটাকে আরও বেশি ম্যাগনিফাই করবো, আরও বেশি এক্সটেন্ড করবো, কী করে আমি ফরেন ট্রেডটাকে আমার রাষ্ট্রের জন্য আমি আমার রাষ্ট্রের উপযোগী করে তুলবো, আমার রাষ্ট্রের অনুকূলে আমি এটা করতে পারবো, সেটা ডিপেন্ড করে আমার ফরেন পলিসির সফলতার উপরে। অর্থাৎ ফরেন পলিসিটা সম্পূর্ণরূপে ফরেন ট্রেডকে কী করে একটা রাষ্ট্রের পক্ষে উপযোগী করে তোলে। দ্বিতীয় যে সিগনিফিকেন্সটা, সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট বা ফরেন ইনভেস্টমেন্ট। আমরা জানি যে আমরা যদি বিশ্বের রাষ্ট্রগুলিকে কয়েকটি ভাগে যদি আমরা ভাগ করি, দেখতে পারি উন্নত ডেভেলপ কান্ট্রি, ডেভেলপমেন্ট কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ। উন্নয়নশীল দেশ যারা আমরা আছি, ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, এই ডেভেলপিং কান্ট্রিতে উন্নয়নের গতিধারাকে আরও বেশি বেগবান করার জন্য ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমরা একটু চায়নার দিকে তাকাই, আজকে চায়নার যে উন্নয়নটা, চায়নার যে প্রোগ্রেসটা, এটা কিন্তু শুরু হয়েছিল 1970s-এ, যখন ফরেন ইনভেস্টমেন্টটা অনেক বেশি আকারে শুরু হলো। অর্থাৎ ফরেন ইনভেস্টররা কি করলো, চায়নাতে ইনভেস্টমেন্ট শুরু করলো। তখন থেকে চায়নার অর্থনৈতিক যে গতিধারাটা কিন্তু অনেক বেশি গতি পেল, অনেক বেশি সামনের দিকে আসা শুরু করলো। তাহলে আমাদের নতুন দেশেও কিন্তু এই ফরেন ইনভেস্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমি এই ফরেন ইনভেস্টমেন্টটা কোন পর্যায়ে পাবো বা পাবো না, বা কীভাবে পাবো, সেটা কিন্তু ডিপেন্ড করে আমার ফরেন পলিসির সাকসেসের উপরে। অর্থাৎ আমি বলতে পারি যে ফরেন ইনভেস্টরদেরকে আকৃষ্ট করার জন্য আমার ফরেন পলিসির গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। একটা রাষ্ট্রের ফরেন পলিসি যদি সফল হয়, তাহলে কিন্তু ওই রাষ্ট্রে কী হবে, ওই রাষ্ট্রে বৈদেশিক যে বিনিয়োগটা কিন্তু বাড়বে। আর বৈদেশিক বিনিয়োগ বাড়া মানেই কিন্তু ওই দেশের অর্থনৈতিক, ওই দেশের সামাজিক, ওই দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন হওয়া। সুতরাং এই ফরেন ইনভেস্টমেন্ট তার ক্ষেত্রে, ফরেন ইনভেস্টমেন্ট করার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে
ফরেন পলিসির যে গুরুত্বটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই গুরুত্বটা অনেক বেশি। নেক্সট তৃতীয়ত যে সিগনিফিকেন্সটা, সেটা হলো মার্কেট। আমরা জানি, আমরা যে যুগে আমরা এখন আসি, একে বলা হয় গ্লোবাল পিরিয়ড বা গ্লোবাল ওয়ার্ল্ড। গ্লোবাল যে কনসেপ্টটা বা গ্লোবালাইজেশন যে কনসেপ্টটা, এর মূল বিষয় কিন্তু মার্কেট, অর্থাৎ টু অ্যাক্সেস টু মার্কেট, অর্থাৎ মার্কেটে কিভাবে আমি আমার অ্যাক্সেসটাকে আমি নিতে পারবো। আমার দেশের যে পণ্য, মূলত আমাদের গার্মেন্টস যে পণ্যগুলো আমরা কি করি, আমরা বাইরের বাজারে আমরা রপ্তানি করি। আর কি করি, তার সাথে আমরা কি পাই, ফরেন কারেন্সি পাই। আর আমরা কি করি, আমরা আমাদের যে শ্রমিক আছে বা ম্যান পাওয়ার যেগুলো আছে, আমরা এই ম্যান পাওয়ারটা আমরা কি করি, ম্যান পাওয়ার কিন্তু আমরা বাইরের রাষ্ট্রে কিন্তু আমরা পাঠাই, বা বাইরের রাষ্ট্রে আমাদের ম্যান পাওয়ারটা যে তারা ফরেন রেমিটেন্সটা কিন্তু আমাদের দেশে প্রেরণ করে। তার মানে আমাদের গার্মেন্টসের মাধ্যমে আমরা পাই ফরেন কারেন্সি, আবার আমাদের যে রেমিটেন্স আসে আমাদের যে ম্যান পাওয়ার থেকে, এই দুটো থেকে আমাদের কারেন্সির ইনফ্লোর দুটো ভাইটাল সোর্স। তাহলে আমি কোন দেশে আমাদের ম্যান পাওয়ারটা আমরা পাঠাবো, আবার কোন দেশে আমাদের গার্মেন্টস পণ্যগুলোকে আমরা রপ্তানি করবো, ইট ডিপেন্ডস অন দ্য মার্কেট অ্যাক্সেস। সেক্ষেত্রে কিন্তু এই যে মার্কেটটা পাওয়া বা বাজারটা পাওয়া, সেক্ষেত্রে কিন্তু ফরেন পলিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরেন পলিসির মাধ্যমে আমরা কি করি, বাজার খুঁজে পাই, যেখানে আমাদের উৎপাদিত পণ্য আমরা ওখানে বিক্রি করব এবং রপ্তানি করব। আবার আমাদের ম্যান পাওয়ারটা আমরা সেখানে প্রেরণ করব, যার মধ্যে আমরা ফরেন রেমিটেন্স পাবো। আর এই দুই ধারার যে ফরেন যে কারেন্সি যে ইনফ্লোস, যার ফলে আমাদের দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ, দেশের অর্থনীতি হয় আরও বেশি শক্তিশালী। এক্ষেত্রে কিন্তু ফরেন পলিসির যুক্ত কিন্তু অনেক বেশি। ফরেন পলিসি যদি সফল হয়, তাহলে আমাদের মার্কেট অ্যাক্সেসটা কিন্তু অনেক বেশি হয়। সেক্ষেত্রে আমাদের অনেক বেশি আমাদের ফরেন মার্কেটটা আমরা পেতে পারি। নেক্সট যেটা আসে, সেটাকে বলা হয় যে ফরেন এইড। আমরা যদি ফরেন এইডের প্রেক্ষাপটে আসি, সর্বপ্রথম যে দেশটির নাম আসে সেটা হলো জাপান। আমরা জানি যে জাপান আমাদের ফরেন এইড ডোনেট করার ক্ষেত্রে একটা প্রথম সারির দেশ। জাপান আমাদের দেশে ফরেন এইড করে। তাহলে জাপান কেন, অনেক দেশই কিন্তু আমাদের এইড করবে বা আমাদের সাহায্য করবে। তাহলে এই কোন রাষ্ট্রের কাছ থেকে আমরা কত পরিমাণ এই ফরেন এইডটা পাবো অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি হিসাবে, সেক্ষেত্রে কিন্তু ফরেন পলিসির একটা অনেক গুরুত্ব বা তাৎপর্য রয়ে গেছে। ফরেন পলিসির সফলতা বা তাৎপর্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা ফরেন এইড পাই। ফরেন এইডটা আমাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে, আমাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করতে, আমাদের রাষ্ট্রে বা দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। সুতরাং আমরা দেখতে পারি যে ফরেন এইডের ক্ষেত্রেও কিন্তু এই ফরেন পলিসির গুরুত্বটা অনস্বীকার্য। নাও আমরা আসি ফোর্থ স্টেজে কি, ফরেন পলিসি অ্যান্ড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ এবং বৈদেশিক নীতি। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে কোন ধরনের বৈদেশিক নীতি আমরা অবলম্বন করি, বা বৈদেশিক নীতির ক্ষেত্রে আমাদের আদর্শ কি, সেটা আমরা এখন দেখব। বৈদেশিক নীতির ক্ষেত্রে আমাদের যে আদর্শটা, আমরা সেটা দেখি। আমরা জানি বঙ্গবন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন এবং সার্বভৌম একটা দেশ পেয়েছি বাংলাদেশ। এই দেশের শুরুতেই বঙ্গবন্ধু ফরেন পলিসির ক্ষেত্রে একটা স্লোগান উনি দিয়েছিলেন, যে স্লোগানটা ছিল ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, অর্থাৎ সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থাৎ সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর ভিত্তি করে, বঙ্গবন্ধু সেই অমর বাণীর উপর ভিত্তি করে কিন্তু আমাদের যে ফরেন পলিসিটা কিন্তু আজকের এই জায়গায় আসছে। আমরা বিশ্বাস করি শান্তিতে, আমরা বিশ্বাস করি বন্ধুত্বে, আমরা বিশ্বাস করি
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আমরা হিংসা নয়, হানাহানিতে বিশ্বাস করি না। এটাই হচ্ছে আমাদের ফরেন পলিসির মূল আদর্শ। একে বলা হয় যে আমাদের মেইন আইডিওলজি অফ ফরেন পলিসি, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। এই ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আছে, আসপেক্টগুলো আছে, সেগুলো আমরা একে একে আলোচনা করি। আমাদের ফরেন পলিসির আদর্শ দিক দিয়ে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ তাকে বলা হয় কো এক্সিস্টেন্স ইন পিস। আমরা শান্তিতে সহাবস্থান করব। আমরা শান্তি চাই, সহিংসতা নয়। আমরা যেখানে দেখি অশান্তি, সেখানে আমরা শান্তি আনয়নের চেষ্টা করি। আমরা শান্তি বিশ্বাস করি। আমরা শান্তি উপর শান্তি আনয়নের ক্ষেত্রে আমরা ফরেন পলিসিটাকে আমরা কিন্তু প্রণয়ন করি। আমাদের ফরেন পলিসি কখনোই কোনো প্রকার বিদ্বেষমূলক নয়, আক্রমণাত্মক নয়, সম্পূর্ণই শান্তিপূর্ণ, এবং যাতে পৃথিবীটা শান্তি আসে, যাতে প্রত্যেক রাষ্ট্রের শান্তিপূর্ণ অবস্থান থাকে, সেদিক কিন্তু আমাদের দেশের ফরেন পলিসিটা বিশেষ দৃষ্টিপাত করে থাকে। কখনো কখনো যদি আমরা দেখি যে কোন রাষ্ট্রের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ বা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়, তখনও কিন্তু আমাদের রাষ্ট্র সেখানে যে শান্তির হাত বাড়িয়ে দেয়, যাতে এই সংঘর্ষটাকে একেবারে মিনিমাইজ করা যায় বা কমানো যায়। দ্বিতীয়ত, যে বিশেষ করে আমরা সকলের সাথে আমরা সমৃদ্ধি বসবাস করবো, অর্থাৎ আমরা সকলের সাথে আছি, কোনো কাউকে বাদ দিয়ে আমাদের ফরেন পলিসিটা কিন্তু গড়ে ওঠে না। আমরা বিশ্বাস করি উই আর উইথ অল, উই নেভার অ্যাবডিকেট এনিওয়ান। আমরা কাউকে বাদ দিয়ে কিন্তু চাই না, সকলকে নিয়ে আমরা চলতে চাই। আমাদের ফরেন পলিসির কিন্তু আদর্শ ওইটাই যে আমরা উই অল টুগেদার উই উইল মুভ ফরওয়ার্ড। সকলকে নিয়ে আমরা সামনের দিকে চলবো, কাউকে বাদ দিয়ে কিন্তু আমরা চলতে চাই না। বৈশ্বিক শান্তি বিঘ্নিত করে এমন পলিসি আমরা গ্রহণ করি না। আমরা দেখি যে যে সমস্ত পলিসিগুলো রাষ্ট্রের সম্পর্কের ব্যাঘাত করে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কে অবনতি করে, বা যদি কোনো বিষয়গুলো রাষ্ট্রের জন্য কল্যাণকর না হয়, সে সমস্ত পলিসি আমাদের ফরেন পলিসি ক্ষেত্রে কিন্তু যুক্ত হয় না। সে সমস্ত বিষয়গুলো আমরা অত্যন্ত গভীরভাবে কিন্তু আমাদের দেখে থাকি। এই যে শান্তি বিশ্বাস করি, আমাদের রাষ্ট্রের যে মূল আদর্শ শান্তি সম্প্রীতি, সেটার উদাহরণ কিন্তু আমরা দেখে থাকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে, যেখানে আমাদের